Hello dear students of class 12. Today our topic is determinant বা নির্ণায়ক। অলরেডি তোরা শিখে ফেলেছিস যে ডিটারমিনেন্টকে কী করে আমরা ব্রেক করে থাকি এবং ব্রেক করে তার কীভাবে কী কী মান নির্ণয় করা যেতে পারে। এখন বিষয়টা কি যে সবসময় আমরা ডিটারমিনেন্টকে এইভাবে ব্রেক করে মান নির্ণয় করতে গেলে অঙ্ক অনেক জটিল হয়ে যেতে পারে এবং অনেক হায়ার জায়গায় ক্যালকুলেশনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা দেখা যেতে পারে। মানে ধর তোর অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় এরকম উৎপাদক আকারে মান দরকার, এরকম ব্র্যাকেট 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 উৎপাদক আকারে মান দরকার, বা এরকম হয়তো এটা রাখলে হয়তো বেটার সুবিধা হতে পারে। তো সেই সব ক্ষেত্রে হোক বা আরও বিভিন্ন ক্ষেত্রে, তো তখন আমরা যদি প্রপার ব্রেক করে মানটা নির্ণয় করি তখন অ্যাকচুয়াল বিষয়টা আমরা পাই না যেটা আমাদের দরকার। যাই হোক, সেই সবের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ডিটারমিনেন্টের বিভিন্ন চরিত্র বা ক্যারেক্টার থাকে, মানে যে কিছু প্রপার্টির উপর বেস করে ডিটারমিনেন্ট এগোতে থাকে। ঠিক আছে, সেই ডিটারমিনেন্টের প্রপার্টিসগুলোকে নিয়ে আজকে টার্গেটটা, এবং এটা হলো চ্যাপ্টার 2B। ঠিক আছে, মানে 2A অলরেডি তোরা প্র্যাকটিস করেছিস, তো 2Bটা হলো অ্যাকচুয়ালি আজকের টার্গেট ক্লাসে। 2Bতে আমি এই প্রপার্টিস, ডিটারমিনেন্টের প্রপার্টিস, সেগুলো নিয়ে ডিসকাস করবো পরপর, এবং সেগুলো কম বেশি কীভাবে হচ্ছে বা সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবো সেগুলো নিয়ে কয়েকটা এক্সাম্পল নিয়ে পরপর ডিসকাস করবো। ঠিক আছে, তো আসা যাক। তো অলরেডি দেখ ফার্স্ট প্রপার্টিটার উপর যদি আমরা অবজার্ভ করি যে ফার্স্ট প্রপার্টি কি বলছে। ফার্স্ট প্রপার্টি এটা বলছে যে একটা ডিটারমিনেন্টের যে রো আর কলামগুলো থাকে সেই রো আর কলামগুলো যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, মানে যেগুলো ভাব আমি যেটা বলছিলাম শোয়ানো অবস্থায় আছে, আমি একটা ডিটারমিনেন্টকে লিখে যদি ফেলি, এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টের আমাদের এই যে এইগুলোকে রো বলছে একটা, তো ক্লিয়ারলি এইটা হলো আমাদের রো 1, রো 2, রো 3, আর যেগুলো দাঁড় করানো সেগুলোকে কি বলছে, কলাম বলছে। এই কলাম 1, কলাম 2, কলাম 3, তাই তো। এখন যদি আমরা রো গুলোকে, মানে যেগুলো শোয়ানো আছে সেগুলো যদি দাঁড় করিয়ে দিই, মানে সেগুলোকে কলাম করে দিই, আর যেগুলো কলাম আছে সেই কলামগুলোকে যদি শুয়ে দিই, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা বলছে সেম। মানে প্র্যাকটিক্যালি এইটার ভ্যালু যা হবে, এইটাকে যদি এই যে 5, 7 আর -8 রো বরাবর আছে, দেখ এটাকে আমরা কলাম বরাবর লিখে দিচ্ছি। আবার দেখ 9, 2, 3 এটা হচ্ছে আবার রো বরাবর, এটাকে কলাম বরাবর লিখে দিলাম। আর 4, 6, 1 এটাকে কলাম বরাবর লিখে দিলাম। এই যে এইটাকে তুই আলাদা করে ব্রেক করে দেখবি, এইটাকে আলাদা করে ব্রেক করে দেখে আমরা যে ভ্যালুটা পাবো দেখবি, এইটাকে আলাদা করে ব্রেক করে যদি দেখিস দেখি একই ভ্যালু পাবে। তো আমাদের ব্রেক করে এমনি চেক করে রাখতে পারিস পার্টিকুলার যে কোনো একটা ডিটারমিনেন্টের জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের যখন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে তখন আমরা চাইলেই এই জিনিসটাকে এটা লিখে দিতে পারি। ক্লিয়ার? যখন আমরা অঙ্কটা এরকমভাবে আছে, কিন্তু অঙ্কটা এইভাবে থাকলে আমাদের অঙ্কটা নিয়ে এগোতে অসুবিধা হচ্ছে, মানে আমাদের যেটা প্রুভ করার টার্গেট সেইটার দিকে যেতে অসুবিধা হচ্ছে। তখন আমরা এই কাজগুলো করি যে এই রোটাকে কলাম বানাই, আবার কলামগুলোকে রো, মানে এটা এরকমভাবে ঘুরিয়ে দিয়ে। তো আলটিমেটলি এটা করতে কেন পারি, যেহেতু দুটোর ভ্যালুই এক, ওই কারণে এই কাজটা করতে পারি। তো এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে রো এবং কলাম পরস্পর পরিবর্তন করে থাকে, বা ইন্টারচেঞ্জিং রো অ্যান্ড কলামস। ক্লিয়ার? আচ্ছা, এই গেল ফার্স্ট প্রপার্টি। এবার দেখ চলে আসি যে সেকেন্ড প্রপার্টি কি বলছে। সেকেন্ড প্রপার্টি এটা বলছে যে কোনো একটা ডিটারমিনেন্টের যে পাশাপাশি দুটো রো বা পাশাপাশি দুটো কলাম যদি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে তবে একটা বাইরে মাইনাস সাইন আসে। ক্লিয়ার? যেমন ভাব এই দুটো রো পাশাপাশি আছে, তো এটা আমরা রো 1 এবং এটা রো 2 এরকম বলে দেন, তাই এই জায়গাটা ধরুন রো 2। এবার বলছে পাশাপাশি দুটো রো নিজেদের মধ্যে যদি জায়গা পরিবর্তন করে তাহলে একটা বাইরে মাইনাস সাইন নিয়ে আসে। মানে ব্যাপারটা কি, আমরা এটাকে ইকুয়াল এরকম লিখতে পারি, বাইরে একটা মাইনাস সাইন, সেকেন্ড রোটাকে উপরে তুলে ফার্স্ট রোয়ে পাঠিয়ে দিতে পারি, আর ফার্স্ট রোটাকে নিচে নামিয়ে সেকেন্ড রোয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর থার্ড রোটা কি হবে, সেম থাকে। ক্লিয়ার? বোঝা গেল? এবার প্রশ্ন আসছে কেন করতে পারছি, এটা নিজেরাই চেক আপ করতে পারিস। ক্লিয়ারলি দেখবি যদি এই যে উপরে যে ডিটারমিনেন্টটা লেখা আছে, এই ডিটারমিনেন্টটা সাপোজ ব্রেক করলি, নরমাল 2A চ্যাপ্টারের রুলসে নরমাল ব্রেক করলি, ব্রেক করার পরে কথার কথা বলছি, একদম কথার কথা বলছি, কিন্তু ধরে নিলাম যে এটার ভ্যালু এলো 17, এটা ব্রেক করার পরে ভ্যালু এলো 17। এইবার তুই যদি এই যে রোটা চেঞ্জ করে লিখলাম আমরা, এই যে ডিটারমিনেন্ট এই মাইনাস ভ্যালুটা ছাড়া বলছি, এই যে বাদবাকি যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটা যদি ব্রেক করিস দেখবি ভ্যালু আছে -1।
ক্লিয়ার করতে পেরেছি? এই ভ্যালুটা যদি 17 হয়, এই ডিটারমিনেন্টের এই দুটো রো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা দেখো কি আসবে, -17। তাহলে বাইরে অলরেডি আমরা একটা মাইনাস লিখেছি, তাহলে ব্যাপারটা কি ঘটবে যে মাইনাস অফ -17, মাইনাস অফ -17 কি হয়, +17 হবে আলটিমেটলি। আলটিমেটলি এই ডিটারমিনেন্টটা আর এই বাইরে মাইনাস সহ এই ডিটারমিনেন্টটা দুটোর ভ্যালুটা কি হচ্ছে, সেম হচ্ছে। নিজেরাই বাড়িতে যে কোনো একটা ডিটারমিনেন্ট দিয়ে ব্রেক করে দেখতে পাচ্ছি যে যখনই একটা রো আর কলাম ইন্টারচেঞ্জ হয়, বাইরে একটা আমাদের মাইনাস সাইন। ক্লিয়ারলি এখানে যদি আবার পরের লাইনে ভাব, ঠিক এই অঙ্কটা দেখি, আবার পরের লাইনে আমরা একটা কলাম ইন্টারচেঞ্জ করব, রো করি বা কলাম যেটা করি, যা করতে হবে পাশাপাশি দুটো, বি কেয়ারফুল। আবার ভিডিও রিওয়াইন্ড করে দেখ কি বলছি, যে পাশাপাশি দুটো রো বা পাশাপাশি দুটো কলাম যে রয়েছে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ, মানে আমরা কলাম 1 কলাম 3 কে হঠাৎ করে ইন্টারচেঞ্জ করতে পারবো না, বা রো 1 আর রো 3 কে ইন্টারচেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, যে দুজন পাশাপাশি আছে, তো আমরা চাই এই কলাম 2 আর কলাম 3 কে ইন্টারচেঞ্জ করি, তাহলে কি হবে, বাইরে আরো একটা মাইনাস সাইন আসবে। তাহলে অ্যাকচুয়ালি অলরেডি মাইনাস ছিল, আর একটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হবে, 9 5 4, এটা থেকে ইন্টারচেঞ্জ করছি, তাহলে এটা কি হবে 3 -8 1, আর এখানে কি হবে 2 7 6। ক্লিয়ার? তো ক্লিয়ারলি দেখবি এটা যদি আমরা ব্রেক করিস +17 আসতে পারে। এটা একটা অদ্ভুত খেলার মতো ব্যাপার, যে যখনই তুই পাশাপাশি দুটো রো বা কলাম ইন্টারচেঞ্জ করবি, তখনই কি ঘটবে, বাইরে একটা মাইনাস সাইন দিয়ে ঘটবে। এটা সবসময় মাথায় রাখ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার আমরা থার্ড প্রপার্টিতে চলে আসি। থার্ড প্রপার্টি কি বলছে, যে যদি কোনো একটা ডিটারমিনেন্টের আমরা কি করতে পারি, দেখ কোনো একটা ডিটারমিনেন্টের আমরা দুটো রো এর মধ্যে নিজেদের বিয়োগফল বের করতে পারি। যেমন ভাব, ব্যাপারটা কি বলতে চাইছি, রো 1 থেকে রো 2 কে বিয়োগ করছি, রো 1 থেকে রো 2 কে বিয়োগ করছি। রো 1 থেকে রো 2 কে বিয়োগ করলে ওই ভ্যালুটা কোথায় বসাবো? বি কেয়ারফুল, রো 1 বলতে কি বোঝাচ্ছে 5 7 -8, রো 2 বলতে কি বোঝাচ্ছে 9 2 3। তাহলে রো 1 থেকে রো 2 বিয়োগ করলে কি বোঝাচ্ছে, 5 থেকে 9 কে বিয়োগ করা, বি কেয়ারফুল, 7 থেকে 2 কে বিয়োগ করা, -8 থেকে 3 কে বিয়োগ করা। মানে যে যার নিজের করেসপন্ডিং ভাবে যে এলিমেন্টস গুলো রয়েছে, মানে যার নিচে যে রয়েছে বা যার উপরে যে রয়েছে তার থেকে তার বিয়োগ হবে। ঠিক আছে, রো থেকে এরকম রো বিয়োগ করা বলতে যাবো। আচ্ছা, এবার বিয়োগ তো করলাম, বিয়োগ করে বিয়োগ ফলটাকে কোথায় লিখবো? একটা প্র্যাকটিক্যাল কথা বলি, যেমন ভাবে একটা জগে জল আছে, এক জগ জল থেকে তুই যদি একটা ছোট গ্লাস দিয়ে বললো ওই জগ থেকে জল তুলতে, বা তুই যদি জল তুলে ফেলিস, তাহলে বাকি জলটুকু কোথায় পড়ে যাবে? ওই জগের মধ্যে পড়ে থাকবে। তাহলে এইটাই হলো কনসেপ্ট, যেটা আধার মানে যেটা কন্টেনার বা জগ যেখান থেকে বিয়োগ হচ্ছে, বাকিটুকু কোথায় পড়ে যাচ্ছে, সেখানেই পড়ে থাকছে। এইটাকে ক্লিয়ার করবি যে এই যে রো 1 থেকে বিয়োগ হচ্ছে, তাহলে অ্যানসারটা কোথায় থাকবে, রো 1 এর মধ্যে থাকবে। তো সেটাই কি লিখবো, রো 1 লিখে ড্যাশ দেব, r1 লিখে ড্যাশ, মানে নতুন রো 1 ক্রিয়েট হচ্ছে, r1 লিখে ড্যাশ দেব। এই একই কাজ আমরা করতে পারি কি, রো 1 এর সাথে কিছু একটা জিনিস যোগ করতে পারি, কিছু একটা জিনিস রো 1 এর সাথে যোগ করতে পারি। এবং এই একই কনসেপ্ট ভাব, বাইরে কোনো একটা ছোট গ্লাসে জল ভরে ওই জগের মধ্যে ফেলবি, তাহলে আলটিমেটলি কি জগের জলের পরিমাণ বেড়ে গেল, কিন্তু সেই পুরো জলটা কোথায় থাকছে, ওই জগের মধ্যেই থাকছে। সেই একই কনসেপ্ট, তাহলে রো 1 এর সাথে কিছু একটা অ্যাড করছি বাইরে থেকে, রো 2 অ্যাড হচ্ছে, তাহলে এই ভ্যালুটা কি হবে, রো 1 ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা, আর কি ঘটতে পারে, আর এরকম ঘটতে পারে যে রো 1 থেকে শুধু রো 2 বিয়োগ না করে আমরা রো 1 থেকে রো 2 3 টাইমস বিয়োগ করছি, মানে যে ছোট গ্লাসটা দিয়েছে সেই গ্লাসের জলটা 3 বার তুলছি, ওই গ্লাসটা দিয়ে জগ থেকে 3 বার জল তুলছি। তাহলে ব্যাপারটা এরকম লিখতে পারি, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস 3r2। আবার এই ক্ষেত্রেও ভাব, বাইরে থেকে জলটা অ্যাডও করতে পারিস, তাহলে কি হবে, r1 প্লাস 3r2। এখন দেখ, আমি পুরো উদাহরণগুলো কি দিয়ে দেখালাম, r1 আর r2 দিয়ে দেখালাম। এবার যার যখন যেভাবে নিটনেস করবে সেভাবে করতে পারিস, মানে কি, কারো প্রয়োজন হলো r2 আর r3 দিয়ে করার, সেটা করা যেতে পারে, কারো প্রয়োজন হলো r1 r3 দিয়ে করার, সেটা করা যেতে পারে। এবার যেমন রো দিয়ে বললাম, ঠিক একই কথাগুলো খাটে কি কলামের ক্ষেত্রে, মানে c1 c2 দিয়ে করতে পারি, c2 c3 দিয়ে করতে পারি, আবার c1 c3 দিয়ে করতে পারি। ক্লিয়ার?
আচ্ছা, এইবার বিষয়টা কি, এবার একটা পয়েন্টে ক্লিয়ার করতে হবে যে এই যে এখানে লিখেছি 3 টাইমস বের করে দিচ্ছি জল অথবা 3 টাইমস যোগ করে দিচ্ছি জল, এই জিনিসটা যে 3 এর জায়গায় কিন্তু আমরা 5 7 8 এক কোটি কে ল্যামডা এ বি সি ডি এক্স ওয়াই জেড যা খুশি দিয়ে গুণ করে কিন্তু করতে পারি কাজটা। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে যে এই যা থেকে বিয়োগ করছিস মানে ওই যে জগ থেকে বের করছি অথবা জগের মধ্যে যুক্ত করছি, জগের সঙ্গে কিন্তু কোনো সহগ গুণ হবে না। কি বললাম, মানে R1 মানে যেটা মেন আধার মানে যেটা প্রথমে থাকে, প্রথমে কে আছে, প্রথমে যে R1 আছে ওই ক্ষেত্রে প্রথমে যে থাকবে তার সঙ্গে কিন্তু কোনো কিছু সহগ বা কিছুই গুণ হবে না। গুণ কার সঙ্গে হবে, যে জিনিসটা বের করে দেওয়া হচ্ছে বা যে জিনিসটাকে অ্যাড করা হচ্ছে, যেমন R2 এখানে অ্যাড হিসাবে কাজ করছে অথবা বের করার কাজে লাগছে। ক্লিয়ার? আমি আবার রিপিট করলাম, এটা কিন্তু শুধু R1 R2 দিয়ে বোঝালাম। এবার বিষয়গুলো যা খুশি যে হতে পারে, সে রো এর ক্ষেত্রে হতে পারে, কলামের ক্ষেত্রেও হতে পারে, সেটা R2 R3 হতে পারে বা অন্য কিছু হতে পারে। এবং সেই ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে, এখানে প্রথমে আমি R1 দিয়ে বুঝিয়েছি, প্রথমে এখানে R2 ও থাকতে পারে, প্রথমে এখানে C3 ও থাকতে পারে। তো ক্লিয়ারলি এখানে প্রথমে যেটা থাকবে তার কোনো সহগ থাকবে না। ওকে? আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি যে কলাম থেকে সবসময় কলামই বিয়োগ হবে, হঠাৎ করে কলাম থেকে রো বিয়োগ হবে বা রো থেকে কলাম বিয়োগ হবে না। কি, কলাম থেকে সবসময় কলামই বিয়োগ হবে আর রো থেকে সবসময় রোই বিয়োগ হবে। ক্লিয়ার? তাহলে আমরা এরকম করে ইনস্ট্রাকশনও পাঠাতে পারি যে C3 3C2 বা C3 7C2, যে C3 থেকে আমাদের C2 7 টাইমস বিয়োগ হচ্ছে, তাহলে সেই ভ্যালুটা কোথায় বসবে, C3 এর মধ্যেই বসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে দেখ আমি একটা एग्जांपल দিয়ে এটা দেখাচ্ছিলাম। ভাব প্রথম एग्जांपलটাই যে যদি এরকম বিয়োগ করি অ্যাকচুয়ালি আমরা কি ফল পাবো, যেমন এখানে উপরে আছে 5 7 6 9 2 3 4 6 1, তাহলে এখানে অ্যানসারটা কি পাবো বলতো, 5 থেকে 9 বিয়োগ, মানে 5 থেকে 9 বিয়োগ করলে কি হয়, -4 হয়। সেটা কোথায় বলতে বললাম, ফার্স্ট হতে। আচ্ছা, ইনস্ট্রাকশনটা সব সময় সেই লাইনে লিখবি যে লাইনে কাজটা করছিস, মানে এটা মেইন ডিটারমিনেন্ট, এখান থেকে আমরা নতুন ডিটারমিনেন্ট বানাতে চাইছি, সেইটার ডান দিকে এরকম ব্র্যাকেটে কি ইনস্ট্রাকশন তুই থ্রো করছিস, ইনস্ট্রাকশন কিন্তু তোকে থ্রো করতে হবে। ঠিক আছে, না অপারেশনটা তোকে করতে হবে। কেন করতে হবে, এটা অঙ্কের স্বার্থের জন্য করতে হবে, অঙ্কটা মেলানোর জন্য। তাহলে কি করছি, আমরা ইনস্ট্রাকশন দিলাম R1 ড্যাশ R1 R2, তাহলে 5 থেকে 9 বিয়োগ করছি মানে 4 সরি -4, 7 থেকে 2 বিয়োগ করছি মানে 5, -8 থেকে 3 বিয়োগ করছি মানে -11। আচ্ছা, এবার বাদ বাকি রো গুলোকে আমরা কোনো চেঞ্জ করিনি, তাহলে বাদ বাকি রো গুলো সেভ হবে। আচ্ছা, এবার এইটা তো করে ফেললাম, এবার কারো কোশ্চেন আসছে যে এখানে ইকুয়াল কেন লিখলাম। এবার এইটাই মজার ব্যাপার, এটা ডিটারমিনেন্টে বিভিন্ন মানুষ বিভিন্ন ম্যাথমেটিশিয়ান অবজার্ভ করে এটা দেখেছে যে এই ডিটারমিনেন্টটা বের করলে তুই যে ভ্যালু পাবি, এইসব অপারেশন যা খুশি করিস করার পরে তারপরে এই যেটা নতুন পেলাম এইটাকে ব্রেক করে সেও নেবে, মানে এই ডিটারমিনেন্টটা ব্রেক করে যদি 17 হয়, যেটা মানে 2A চ্যাপ্টারে নিয়ে ব্রেক করা শিখেছি আর কি, নরমাল এই যে চেপে চেপে দেওয়া হবে। তো এইটাকে ব্রেক করে যদি 17 হয়, এই যে অপারেশন করার পরে যে ডিটারমিনেন্টটা পেলাম এটা ব্রেক করার পরেও যদি 17ই হয়। কিন্তু এই যে যে কথাগুলো বলে এলাম, ভিডিও রিভাইন্ড করে আরেকবার দেখ, যে কথাগুলো বলে এলাম সেই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করে কিন্তু তোকে অপারেশনগুলো করতে হবে, তুই যা খুশি তাই অপারেশন করে দিতে পারিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো কেস। আচ্ছা, এবার এই অপারেশন আমরা আর কি অপারেশন করতে পারি বলতে, আমরা আর অপারেশন করতে পারি বলতে সাপোজ এরকম অপারেশন করতে পারি। ভাব এই যে জগের আধারটা ভাব R1 ড্যাশটি যদি রাখি, R1 এর মধ্যে ভাব তিনটে রোকে যোগ করে দিতে পারি, মানে R1 প্লাস R2 প্লাস R3 তিনটে রো যোগ করে দিতে পারি। বা আমরা চাইলে ভাব C2 ড্যাশের মধ্যে রাখলাম, মানে কলাম 2 তে রাখছি, সেখানে কি করতে পারি, সেখানেও তিনটে রোকে যোগ করে দিতে পারি। অবশ্যই যেটা আধার মানে যেটা জগ বলছি আমি, সেটা কিন্তু প্রথমে বসবে, তার সাথে কি বাদবাকিগুলো যোগ হচ্ছে, মানে C2 এর সাথে কি যোগ হচ্ছে, C1 আর C3। আমি কিন্তু কি কথা বলছি ভিডিও রিভাইন্ড করে করে বারবার দেখ, আমি কিন্তু সেটা মেনশন করছি যে যেটা মেন আধার সেটা যেটার উপর ড্যাশ দিয়েছি সেইটার সঙ্গে যোগ হচ্ছে যে C1 আর C3। ঠিক আছে, তাহলে এই তিনটে রো বা তিনটে কলাম এরকম আমরা যোগ করে একটা রো বা একটা কলামের মধ্যে বসাতে পারি। অথবা আমরা এরকম করতে পারি, ভাব একটা রো এর সাথে একটা রো যোগ করলাম, আরেকটা রোকে বিয়োগ করতে পারি, মানে এরকম লিখতে পারি যে R1 প্লাস R2 মাইনাস R3, এই কাজটা করতে পারি। অথবা এরকম করতে পারি যে ভাব যোগ করছি 5 টাইমস অফ C1, তারপরে বিয়োগ করছি 2 টাইমস অফ C3, এইসবও করতে পারি। আমি যেটা বললাম আরেকটা কথা হচ্ছে 2 5 এগুলো একটা সংখ্যা, এইগুলোর জায়গায় আমরা A B C D
ল্যামডা এ, তারপরে আলফা বিটা গামা এক্স ওয়াই যা খুশি কিন্তু গুণ করেও করতে পারি। যখন যেটা প্রয়োজন পড়বে বা অবজারভেশনে যেটা বুঝতে পারছি সেইটাকে বুঝে বুঝে এগোতে হবে। মানে যখন বুঝে যা খুশি করে দিলাম আবার সেটা করলে কিন্তু হবে না, কিছু একটা লজিক থাকতে হবে যেটা করছি কেন, মানে কোনো একটা অ্যান্সারকে আমরা টার্গেট করে সবসময় এগোতে হবে, যে করছি কেনটা বুঝে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কাজগুলো আমরা রো অপারেশন বা কলাম অপারেশন আকারে করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই গেল ব্যাপার, এই গেল টোটালটাই কিন্তু এটা থার্ড প্রপার্টির মধ্যে, ঠিক আছে? বইয়ে দেখবি এসএনদের বইতে ওরা প্রপার্টি বলেই একটা আর কি হেডিং করে এই জিনিসগুলো করেছে, সেখানে কিন্তু পুরো ডিটেলসটাই পেয়ে যাবে। তো প্রপার্টিটা একটু আগে পরে থাকতে পারে আমার বলার মধ্যে, কিন্তু নিজেরা একটু ফলো আপ করবে যে কোথায় কি প্রপার্টি আছে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল 3 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি কি বলছে? 4 নম্বর প্রপার্টি বলছে যে কোনো একটা ডিটারমিনেন্টকে যদি বাইরে থেকে 7 দিয়ে গুণ করতে হয়, বাইরে থেকে 7 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি করা হয়? কোনো একটা ডিটারমিনেন্টকে বাইরে থেকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা বলতে বোঝায় সেই ডিটারমিনেন্টের যে কোনো একটা রোকে গুণ করা অথবা যে কোনো একটা কলামকে গুণ করা। সব এলিমেন্টকে কিন্তু গুণ করব না, সব এলিমেন্টকে যদি সংখ্যা দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু অ্যান্সার একই থাকবে না। মানে আমি এটা বলছি, ভাব এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করে তোরা 5 অ্যান্সার পেলি। ভালো করে বুঝবি কি বলছি, শুধু এইটুকু ডিটারমিনেন্টকে ব্রেক করে 5 অ্যান্সার পেলি। কথার কথা বললাম, সাথে সাথে এই 5 গুণ করলে কত হয়? 35 হয়, তাই তো? 35 হয়। এখন দেখ এই 7কে আমি কি করলাম, প্রপার্টি ওয়াইজ যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে পারি। ভাব এই 7কে আমরা ফার্স্ট কলামের সাথে গুণ করলাম, তাহলে কত হবে? 5 সাথে 35, 7 নং 63, 4 সাথে 28, আর বাদ বাকি রো আর কলাম কি সেম থাকবে? তাহলে কি 7 -8 2 6 3 1, বাদ বাকি জিনিসগুলো সেম আছে। আমার এইটাই বক্তব্য যে এই ডিটারমিনেন্টকে ব্রেক করে 5 পেয়েছি, সে 7 গুণ হয়ে 35 এলো। আমি এই ডিটারমিনেন্টটা ব্রেক করি, দেখবি এটা ডাইরেক্ট 35 আছে। আমি কিন্তু জানি না এটা অ্যান্সার কি, কেউ ভেবে নিয়েছে অ্যান্সার 35 হবে। বিষয়টা হলো ব্রেক করে দেখবি কত হচ্ছে, ঠিক আছে? যদি এবার এটা ব্রেক করে এটার সাথে 7 গুণ করে যে অ্যান্সারটা আসবে, ফাইনালি এইটা ব্রেক করে সেই অ্যান্সারটাই আসবে। মূল বক্তব্য এটা, ঠিক আছে? আমি 35 অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বললাম, সেটাই আসবে কি আসবে না এটা জানি না, ঠিক আছে? তো ক্লিয়ারলি এই বিষয়টাকে কিন্তু অবজার্ভ করতে হবে যে তাহলে কি মূল কথা, যে বাইরে যে কোনো একটা সংখ্যা দিয়ে ডিটারমিনেন্টকে গুণ করা বলতে কি বোঝায়? তার যে কোনো একটা রোকে গুণ করা অথবা যে কোনো একটা কলামকে। আবার দেখ উল্টো কাজটা আমরা করতে পারি, যে কমন নেওয়ার কাজ। কমন নেওয়ার সময় আমরা নরমালি কি দেখে থাকি, ভাব 2a + 4b + 6c আছে, এখানে দেখছি যে আমরা 2 কমন যাচ্ছে, তাই আমরা a + 2b + 3c কমন। এখন এই যে বিষয়টা, যে কমন নেওয়ার সময় কিন্তু এটা খেয়াল করি যে কাদের কাদের থেকে কমন যাচ্ছে, ঠিক তাদের থেকে কমন নেয়, যাদের থেকে কমন যায় তাদেরকে ভাব এমনি ফেলে রেখে, তাই এই কনসেপ্টটা কিন্তু এখানে ক্লিয়ার দিতে ভাবতে হবে। এখানেও কিন্তু যখন কমন যাবে কোনো একটা রো থেকে কমন যাবে বা কোনো একটা কলাম থেকে কমন যাবে, কারণ গুণ করারই তো উল্টো কনসেপ্ট কমন নেওয়া। কারণ এই 2টাকে যদি এখানে গুণ করতাম এটা পেতাম, ব্যাপারটা এরকম যে 7টাকে এখানে গুণ করলাম, কি ফার্স্ট কলামে গুণ করেছি তাই এটা লিখেছি। আমরা চাইলে ফার্স্ট রো, আমরা চাইলে থার্ড রো, আমরা চাইলে সেকেন্ড কলাম, যে কোনো একটাকে করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা, সবাইকে না। ঠিক একই বিষয় কমন নেওয়ার ক্ষেত্রে ঘটে, যে যখনই আমরা কমন নেব কি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন, তাহলে ক্লিয়ারলি এখান থেকে যদি কমন নিই তাহলে ক্লিয়ারলি এখান থেকে কমন যাচ্ছে, যে এখান থেকে 7 কমন গিয়ে বেরিয়ে যাবে, আবার 7 বাইরে এরকম লেখা হয়ে যাবে, তাহলে এখানে 5 লেখা যাবে, এখানে 9 লেখা যাবে, এখানে 4 লেখা যাবে। ক্লিয়ার হয়েছে? এবং আর একটা বলি রাখি, ভাব এখানে 7 কমন গেল, যেমন ভাব এই যে সেকেন্ড কলামটায়, ভাব এই যে এখানটায় 7 নেই, এখানে 14 আছে, এখানে ভাব 4 আছে, এখানে ভাব 12 আছে। তাহলে ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি, ফার্স্ট কলাম থেকে যেমন 7 কমন যাচ্ছে, সেকেন্ড কলাম থেকে কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে। তাহলে যতটা জায়গা পরিমাণ যেখান যেখান থেকে আলাদা আলাদাভাবে কমন নেওয়া যেতে পারে, সেখান থেকে সেইটুকু কমন নিতে হবে। অবশ্যই অঙ্কের সাথে সবসময় নিতেই হবে তারও কোনো মানে নেই, আবার অনেক সময় ভালো করে অবজার্ভ করে নেওয়া দরকার পড়ে, ঠিক আছে? তাই ক্লিয়ারলি এখান থেকে 7 কমন গেলে 7 হয়, এখান থেকে 2 কমন গেলে 2 কমন যায়। আলটিমেটলি কি পড়ে থাকবে তখন? এই যে ভেতরে এই যে ডিটারমিনেন্ট এটি পড়ে থাকছে যে 5 7 -8 9 2 3 4 6 1। ক্লিয়ার? তাহলে এই হলো কমন নেওয়া বা গুণ করার প্রপার্টি। ওকে, এটা হলো ধর 4 নম্বর প্রপার্টি। আচ্ছা, এইবার আমি আসি হলো 5 নম্বর প্রপার্টিতে। 5 নম্বর প্রপার্টির জন্য আমি এখানটায়
কাজ করলাম। কোনো জায়গায় কোনো অঙ্কে দেখতে পেলি যে যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম পুরো সেম আছে, যে কোনো দুটো রো কি বলছি, পাশাপাশি দুটো রো বা পাশাপাশি দুটো কলামের কোনো বক্তব্য বলি, কি বললাম, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম সেম আছে। যেমন ভাব এখানে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামটা পুরো সেম যায়, -8 -8 3 3 1 1। বি কেয়ারফুল, নিজের পজিশন ওয়াইজ সেম হতে হবে, মানে এরকম না শুধু ভ্যালু ওয়াইজ সেম হলো। -8 3 1 ঠিক যে পজিশন অনুযায়ী আছে ঠিক ওই করেসপন্ডিং জায়গায় -8 বরাবর -8 3 বরাবর 3 1 বরাবর 1। এবার 3 উপরে গেল -8 নিচে এলো কোনো একটা কলামে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সেম কলাম বলা হবে না, তাহলে কি ডিফারেন্ট কলামই হয়ে গেল, ঠিক আছে। বা রো এর ক্ষেত্রে একই বলে, ডিফারেন্ট রো হয়ে গেল। তো যাই হোক, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি পুরো সেম ইকুয়াল হয়ে যায়, যেমন এখানে C1 আর C2 কে C1 আর C3 কে দেখতে পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়। কেন হয় দেখ, মজার ব্যাপার হলো হ্যাঁ অলরেডি আমরা রো অপারেশন কলাম অপারেশন শিখেছি, তাহলে আমরা C1 ড্যাশ ইকুয়ালস টু C1 মাইনাস C3 এটা করতেই পারি। C1 ড্যাশ মানে C1 ড্যাশ মানে এইটা এটা হলো জব, সেই C1 থেকে কি বিয়োগ করছি, এই যে এক গ্লাস জল, সেটা হলো C3, পুরো C3 টাকে বিয়োগ করছি। C1 থেকে C3 যদি বিয়োগ হয় মানে প্র্যাকটিক্যালি C1 আর C3 তো পুরো সিমিলার জিনিস, তাহলে অ্যাকচুয়ালি এক জগ থেকে এক জগ তুলে নিচ্ছি। ব্যাপারটা এরকম দাঁড়ালো, এক জগ জল ছিল সেখান থেকে পুরো সেম আকারের এক জগ জল আবার তুলে নিচ্ছি ওই জগ থেকে, তাহলে অ্যাকচুয়ালি ওই জগে কোনো জল পড়ে থাকবে, জগটা ভাঙা হয়ে যাবে। ব্যাপারটা তাই হচ্ছে, -8 থেকে -8 বিয়োগ হলে কি হয় 0, 3 থেকে 3 বিয়োগ হলে কি হয় 0, 1 থেকে 1 বিয়োগ হলে কি হয় 0 হয়। তাহলে 7 2 6 -8 3 1। এইবার দেখ মজার ব্যাপার দেখি, এই কলাম বরাবর 0 চলে এসেছে। তো এইটাই একটা প্রপার্টিটাকে আমি দুটো ভাবে বলছি, দুটো ভাবে একই মিনিং বোঝায় যে কোনো একটা ডিটারমিনেন্টের দুটো রো, যে কোনো দুটো রো অবশ্যই, কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি পুরো সেম হয় তাহলে ডিটারমিনেন্টের মান 0 হবে, পুরো চোখ কান বুঝে 0 লিখে দিতে পারি। অথবা এরকম বলতে পারি প্রপার্টিটা যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম যদি তিনটেই 0 হয়, এই যে কোনো একটা রো, সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যা খুশি হোক, যদি তিনটে এন্ট্রির ভ্যালু যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে ডিটারমিনেন্টে লিখে দিতে পারি 0। তো প্র্যাকটিক্যালি যে প্রথমে যে কথাটা বললাম সেইটা থেকেই আমরা এটা পাচ্ছি কলাম অপারেশনের মাধ্যমে, সেটা আমরা রো অপারেশনের মাধ্যমে পেতে পারি। তো ওই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট 0 লিখে দিতে পারি। এরকম অনেক কিছু থাকবে উদাহরণ, ওটা দেখবি বা এক্সারসাইজ। তাহলে ক্লিয়ারলি যখনই দুটো রো সেম হবে 0 লিখে দেবো, যখনই একটা রো বা একটা কলাম পুরো 0 হবে তখন 0 লিখে দেবো, ঠিক আছে। দুটো রো হোক বা দুটো কলাম হোক একই হলেই ইকুয়াল টু 0, অত কিছু খাটাতে হবে, ক্লিয়ার। আচ্ছা আমি এবার কিছু এক্সাম্পলসে চলে আসি যেগুলো ডিসকাস করলে এক্সারসাইজে সলভ করতে সুবিধা হতে পারে। এই যে এক্সাম্পলগুলো ডিসকাস করছি এগুলো কম বেশি এক্সারসাইজেরই বিভিন্ন রকম অঙ্ক আছে, সেইগুলোই কম বেশি আমি ডিসকাস করছি। আর নিজেরা অবশ্যই এক্সাম্পল তো দেখবি, বইয়ের এক্সাম্পল। তো আমি এরকম একটা অঙ্ক লিখলাম, ভাব যে 2 3 4 3 4 5, তার নিচে লিখলাম 4 5 6। ভালো করে যদি খেয়াল করিস ফার্স্ট রোতে যত ভ্যালুগুলো রয়েছে সেকেন্ড রোতে কি হয়েছে, তার থেকে ভ্যালু 1 করে বেড়ে গেছে, থার্ড রোতে ভ্যালু আরো 1 করে বেড়ে গেছে। অথবা এই একই অবজারভেশন তুই কলাম টু কলামও করতে পারিস, ঠিক আছে। আমি রো টু রো করলাম, তুই একই অবজারভেশন কলাম টু কলামও করতে পারিস। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অপারেশন। হ্যাঁ একটা তুই কেউ ভাবতে পারিস হ্যাঁ এটা ব্রেক করে দিলে হয়, ফার্স্ট সেক্টরে যা রুল শিখে, হ্যাঁ ব্রেক করে দিলে হয়, ব্রেক করতে বস, তুলনামূলক বেশি সময় লাগতে পারে, তুই ওর থেকে অপারেশন করে দেন। দেখ ক্লিয়ারলি কি আমরা এরকম লিখতে পারি r1 ড্যাশ ইকুয়ালস টু, আচ্ছা আমরা r1 ড্যাশ না করে আমরা এটা করতে পারি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1। r2 টা এখানে হলো ওই জগ, তার থেকে বিয়োগ করছি কি জল, মানে r1 বিয়োগ করছি। বাট একই রকম একই কাজ r3 ড্যাশ করতে পারি কি r3 মাইনাস r2। আচ্ছা আরেকটা প্রসঙ্গ এখানে বলে দিই যে এখানে একই সাথে যখন অপারেশন করবি হাইয়েস্ট সবসময় দুটো অপারেশন একসাথে করা যায়, পরের লাইনে কি আবার অপারেশন কর, কিন্তু একই লাইনে, মানে আমি এখানে কিন্তু একটা লাইন লিখছি ইকুয়াল চিহ্ন দিয়ে এটা থেকে একটু লেখার চেষ্টা করছি, পার্টিকুলার একটা লাইনে হাইয়েস্ট দুটো অপারেশন করতে হবে, তার থেকে বেশি করতে পারবি। এটা কারণটা কি, অলরেডি আমরা রো 2 কে চেঞ্জ করে ফেলেছি, রো 2 থেকে রো 1 বিয়োগ হচ্ছে, তাহলে রো 2 চেঞ্জ হচ্ছে,
আবার রো 3 কেও চেঞ্জ করে ফেলেছি, মানে রো 3 থেকে রো 2 বিয়োগ হচ্ছে, তাহলে কি রো 2 ও চেঞ্জ হওয়ার পথে, রো 3 ও চেঞ্জ হওয়ার পথে। তাহলে একই সাথে আরো একটা অপারেশন যদি করতে বসিস, মানে কি রো 1 কেও চেঞ্জ করতে চাইছিস, কিন্তু আবার একসাথে করা যাবে না, কারণ হলো মিনিমাম তোকে একটা রো বা মিনিমাম একটা কলাম তোকে ফিক্সড রাখতে হবে, মানে একটা কে ফিক্সড রেখে তুই বাকি যে দুটো রয়েছে তাকে তুই চেঞ্জিং বা অপারেশন করতে পারিস। অ্যাট লিস্ট একটা তোকে অবশ্যই ফিক্সড রাখতে হবে, না হলে তো কি হবে, ডিটারমিনেন্টের ভ্যালু উল্টো পাল্টে যাবে। তো যাই হোক, যা যা কথা বলছি এগুলো সবই অবজারভেশন করে পাওয়া গেছে, কারণ কোনো সন্দেহ হলে এইটার এগেনস্টে গিয়ে নিজেরা যা খুশি ডিটারমিনেন্ট মনে মনে ভাববি, লিখবি, এই প্রপার্টিসের এগেনস্টে গিয়ে অন্য কিছু চেষ্টা করে দেখবি, দেখবি এটা কোনো না কোনোভাবে আটকেই যাবে, যে অ্যাকচুয়ালি ইকুয়াল সেক্ষেত্রে লিখতে হবে। এক্ষেত্রে কেন ইকুয়াল লেখার জন্য এগুলো বলছি, যদি সেগুলো ক্ষেত্রে দেখবি নিজে থেকে যা খুশি যদি করতে যাস, সেক্ষেত্রে দেখবি ইকুয়াল লেখা যাবে, মানে তুই এটাকে ব্রেক করে দেখবি, আর তুই নিজে যা খুশি করে ইকুয়াল করে, এই যে নতুন যেটা পেলি সেটাকে ব্রেক করে দেখবি, তুই দেখবি দুটো ভ্যালু ইকুয়াল হবে, দুটো ভ্যালু আলাদাই হবে। অ্যাকচুয়ালি যা যা প্রপার্টিস বলছে বইতে, অথবা আমি যা যা ভিডিওতে মেনশন করলাম, সেগুলো প্রপারলি আরেকবার রিভাইন্ড করে ভালো করে গ্যাপ করে ভালো করে দেখ, তো সেইগুলোই কেবলমাত্র অপারেশন করলে আমরা অ্যাকচুয়ালি এইটা ইকুয়ালস টু এইটা বা ওইটা এইটা ইকুয়ালস টু অন্য আরেকটা, এরকম পরপর লিখতে আমরা এগিয়ে যেতে লাইন বাই লাইন। ঠিক আছে, তো ক্লিয়ারলি এখানে কি বলছে, R2 থেকে R1 বিয়োগ করছি, তাহলে দেখ এখানে দেখ R1 কে কিন্তু কোনো রকম চেঞ্জ করিনি, তাহলে R1 টা কি থাকবে, ফিক্সড থাকবে, যেটার কথা বলছিলাম। 2 3 4 লিখে দিলাম। আচ্ছা, R2 থেকে R1 বিয়োগ করছি, তাহলে দেখ 3 থেকে 2 বিয়োগ 1 হলো, 4 থেকে 3 1, একই রকমের 5 থেকে 4 1। নিচেও দেখ R3 থেকে R2 বিয়োগ করছি, R3 মানে কোনটা, এইটা, তার থেকে R2 বিয়োগ করছি মানে এইটা, তাহলে কি হবে, এখানেও দেখ 1 1 1। মজার ব্যাপারটা কি কেন করলাম, এটা আমি আগে থাকতে অবজার্ভ করেছি বলে করলাম। এই অবজারভেশনটা নিজেদের এক্সপেরিয়েন্সের উপর বেস করে শিখতে হবে বা প্র্যাকটিসের উপর বেস করে শিখতে হবে, ঠিক আছে, আর কিছু না। ওই কারণেই বারবার উদাহরণ দেখতে বলা, কারণ উদাহরণ তোকে কিছুটা হলে এগিয়ে দিচ্ছে, কিছুটা আপলিফ্ট করে দিচ্ছে, ঠিক আছে। এবার তারপরে নিজে থেকে প্র্যাকটিস করতেই হবে। কেউ কেউ আছে শুধু উদাহরণ দেখে ছেড়ে দেয়, আবার কেউ কেউ আছে একদম উদাহরণ দেখে না, দুটোই একদম ভুল কাজ, দুটোই একদম ভুল কাজ, দুটোই একদম ওভার কনফিডেন্সের ফল, আর কিছু না। একদম উদাহরণ না দেখো, এটা একটা মারাত্মক ওভার কনফিডেন্স, নিজের সব পারি বা নিজের ইগোতে ভোগা। আর সেকেন্ড কাজ হলো যে সাধারণত শুধু উদাহরণ দেখেই চলে গেলাম, নিজে কোনো প্র্যাকটিস করলাম না, সেটাও এক ধরনের ওভার কনফিডেন্স। তো দুটো কাজই একদম মারাত্মকভাবে ভুল। যে কিছু শিখতে চাইছে অথবা নিজেকে আরেকটু এগোতে চাইছে, সে এই দুটো ভুল কাজ কখনোই করবে। সে সবসময় উদাহরণও দেখবে, তার পাশাপাশি প্র্যাকটিসও করবে। উদাহরণ দেখে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, আর প্র্যাকটিস করলে নিজের ভেতর থেকে নিজের এক্সপিরিয়েন্স তৈরি হয়। তো এই মেন্টাল জিনিসগুলো বোঝা খুব দরকার, এগুলো পুরো সাইকোলজিক্যাল ব্যাপার। এইগুলো বোঝা যত বেটার যাবে, তত কিন্তু সামনে এগোনো বেটার হবে। ক্লিয়ার? তো ক্লিয়ারলি এখানে কি বলতে চাইলাম, এখানে দেখ এই দুটো রো সেম হয়ে গেল, এই যে সেকেন্ড রোতেও 3টে 1 চলে গেল, থার্ড রোতেও 3টে 1 চলে গেল। তো এই যে ব্যাপারটা, সেকেন্ড আর থার্ড রোটা পুরো সেম, এই লাস্ট পয়েন্টে এইটাই ডিসকাশন করছিলাম, যে কোনো ডিটারমিনেন্টে যদি যে কোনো দুটো রো সেম হয়ে যায় বা দুটো কলাম সেম হয়ে যায়, তাহলে আমরা ডিটারমিনেন্টটা চোখ কান দিয়ে কি লিখতে পারি, ইকুয়ালস টু 0 লিখে দিবি, একদম চোখ কান দিয়ে ইকুয়ালস টু 0, ভ্যালু 0 পেয়ে গেলাম। কারণ কি লিখে দিবি, যেহেতু রো 2 ইকুয়ালস টু রো 2, বা কথাটাও লিখে দিতে পারি যেহেতু R2 এবং R3 পরস্পর সমান, ঠিক আছে। একই জিনিসগুলো কলামের দিয়েও আমরা করতে পারি, আমি রো দিয়ে সবসময় হয়তো বলছি, কিন্তু একই কাজ রোতে যা যা করতে পারি একই কাজ কলামেও তাই দিয়ে করতে পারি, ঠিক আছে। কিন্তু কলামের নিজেদের মধ্যে হবে, কলাম কলামের হবে, কখনো রো কলাম মিক্সড হবে, হয় রো রোতে কাজ চলতে থাকবে অথবা কলাম কলামে চলতে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল বিষয়। অন্য আরেকটা অঙ্কে আছে, ভাব 1 ওমেগা ওমেগা স্কয়ার, ওমেগা 1 ওমেগা স্কয়ার, ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা, আর রয়েছে হলো ওমেগা ওমেগা স্কয়ার 1। এইটা ভাব অঙ্কে আছে 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা 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 স্কয়ার 1। এই ডিটারমিনেন্টটা ব্রেক করতে দিচ্ছি। হ্যাঁ, এবার কেউ চাইলে ওই নরমাল ব্রেক করতে পারিস, কিন্তু আর কি করা যেতে পারে সেটাকে শেখাচ্ছি, ঠিক আছে। আরেকটা কথা আমি এটাও বলে দিই, কোশ্চেনে মানে ক্লাস 12 এর কোশ্চেনে কথাই বলছি, মানে কোশ্চেনে বোর্ডের কোশ্চেনে এরকম ভাবে মেনশন করে দেয়, বিস্তৃত না করে, টেস্ট পেপার খুললে অনেক জায়গায় দেখতে পাবে, বিস্তৃত না করে, বা ইংলিশে থাকবে লেখা উইদাউট এক্সপ্যান্ডিং,
বিস্তৃত না করে বলতে কি বোঝায়, ওই যেটা আমরা নর্মাল ব্রেক করছি, এই মানে চ্যাপ্টার 2 এর হিসাবে করছি কথাটা। চ্যাপ্টার 2 এতে যেভাবে ব্রেক করে দিচ্ছি ওইটাকে বিস্তৃত করা হয়। এই কথাটা যদি মেনশন করে যায় বিস্তৃত না করে, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে কথাটা? সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রপার্টিস মানে এই যে চ্যাপ্টার 2 আজকে এটা শেখাচ্ছি এই হিসাবেই কিন্তু করতে হবে, বিস্তৃত না করে। তাহলে এটা কি করবো আমরা? এটা যা ক্লিয়ারলি যায়, একটা জিনিস খুব সুন্দরভাবে লেখা যাচ্ছে, c1 ড্যাশ ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3। তিনটে কলামের যোগফল যদি আমরা করে একটা কলামে বসি, সেটা কোন কলামে বসাচ্ছি? ফার্স্ট কলামে বসাচ্ছি। যেহেতু ফার্স্ট কলামে বসাচ্ছি তাহলে ফার্স্ট কলামই চেঞ্জ হবে, মানে কি c1 ড্যাশ লিখবো, ঠিক আছে? এবং এইটা ঢুকে গেল কি ব্র্যাকেটে ইনস্ট্রাকশনটা, আর এটা ইকুয়াল দিয়ে কি লিখবো? এই ডিটারমিনেন্ট ইকুয়াল দিয়ে কি লিখতে পারি? যে তিনটে যোগ করছি লিখে দিই যে 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। আমি কি বললাম কথাটা? নিজেদের জায়গার মধ্যে যোগ হবে। কলামগুলো কোনগুলো? তিনটে কলাম যোগ করছি। কলাম কোনটা? ফার্স্ট কলাম এইটা, সেকেন্ড কলাম এইটা, থার্ড কলাম এইটা। ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্টের সাথে সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট, থার্ড কলামের ফার্স্ট এলিমেন্ট যোগ হবে। আবার সেকেন্ড কলামের ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড কলামের সেকেন্ড এলিমেন্ট, থার্ড কলামের সেকেন্ড এলিমেন্ট যোগ হবে। হয়ে গেল। তারপরে কি আবার ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট, সেকেন্ড কলামের থার্ড এলিমেন্ট, থার্ড কলামের থার্ড এলিমেন্ট যোগ হবে, মানে কি হবে? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1। আর কি সেকেন্ড কলাম আর থার্ড কলাম কোনো চেঞ্জ করিনি, তাহলে এটা কি থাকবে? সেম থাকবে। তাহলে এবার দেখ ফার্স্ট কলামে কি পেলাম? ফার্স্ট কলামে সবকটার মান 0 পেয়ে গেল, কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার কি হয়? জটিল রাশির ব্যাপার। 1 প্লাস ওমেগা স্কয়ার জটিল রাশিতে কি হয়? 0 হয়। আচ্ছা, আর সঙ্গে এটাও বলে রাখি ওমেগা কিউব কি হয়? 1 হয়। এই দুটো মনে রাখবি, হঠাৎ যে কোনো সময় কাজে লাগতে পারে। তাহলে এই ভ্যালুটা যেহেতু 0 হয়, তাহলে ফার্স্ট কলামে 0 বসিয়ে দিয়েছি। তাহলে ওমেগা 1, নিচে কি আছে? ওমেগা স্কয়ার বসলো, ওমেগা স্কয়ার ওমেগা 1। তাহলে দেখ একটা কলাম 0 চলে এলো, তাহলে অ্যান্সার লিখতে পারি 0। ক্লিয়ার? বোঝা যাচ্ছে বিষয়গুলো? এই হলো ব্যাপার। আচ্ছা, আমি আরো একটা एग्जांपल আসি। আরেকটা एग्जांपल দেখ, এরকম নেওয়া যাক। ट्रिपल 1 a b c a स्क्वायर b स्क्वायर c स्क्वायर। ट्रिपल 1 a b c a स्क्वायर b स्क्वायर c स्क्वायर। আচ্ছা, আমি একটা কথা এবার নোট ডাউন করাচ্ছি, সেটা সংক্ষিপ্ত বিভিন্ন অঙ্ক বা দীর্ঘক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কে খুব কাজে লাগে। নোট ডাউনটা এরকম ভাবে কর, লিখে ফেল, এখনই লিখে ফেল ভিডিও দেখতে দেখতে। যে কথাটা হলো, একটা ডিটারমিনেন্টের আমাদের বেসিক টার্গেট থাকবে, হয় তার যে কোনো একটা রো বরাবর 3টে 1 আনা, অথবা যে কোনো একটা কলাম বরাবর 3টে 1 আনা। কেন আনছি, কি করব, পরপর বলছি। ফার্স্ট স্টেপ আমি কি বললাম, যে আমাদের ডিটারমিনেন্টের ব্রেক করার ফার্স্ট একটা টার্গেট থাকবে, বেসিক টার্গেট, যে পরপর 3টে 1 আনা যে কোনো একটা রো বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর। আচ্ছা, অলরেডি দেখ এই অঙ্কটায় পরপর 3টে 1 তোকে করেই দিয়েছে, তাহলে তোকে আর স্টেপ 1 ফলো করার কোনো প্রয়োজন পড়ছে না, কারণ তোর কাজ কিছুটা এগিয়ে গিয়েছে এরকম 1 1 1। ঠিক আছে, তাহলে তোকে কি স্টেপ 2টা ভাবতে হবে, যে এইটা আছে অলরেডি, এবার তুই স্টেপ 2 তে কি করে যাবি। এবার তুই স্টেপ 2টাও লেখ, এটা স্টেপ 1টা আশা করে লিখে ফেলেছিস, তো স্টেপ 2 লেখ। স্টেপ 2 লেখ যে এই 3টে 1 থেকে নেক্সট টার্গেট হবে দুটো 0 আনা। কি বললাম, এই 3টে 1 থেকে সেটা রো বরাবরই আসুক বা কলাম বরাবরই আসুক, এই 3টে 1 থেকে নেক্সট টার্গেট হবে দুটো 0 আনা। ঠিক আছে, এবার কি তারপরে নরমালি আমরা একটা ব্রেক করব, তাহলে অঙ্কটা আমাদের মিলে যাবে। দেখা যাক এখানে কি আছে। বা এই যে অঙ্কটা, এইটা তোকে প্রুফ করতে দিয়েছে এইটা ইকুয়ালস টু a - b ইনটু b - c ইনটু c - a। এটা কিন্তু তোকে শুধু ব্রেক করতে দেয়, তোকে বললো প্রুফ দ্যাট, শর্টে পিটি লিখলাম, পিটি ফর প্রুফ দ্যাট এই ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু a - b b - c c - a। ক্লিয়ার? তো এইটা যদি প্রুফ করতে হয়, তাহলে তুই সেই ক্ষেত্রে কিন্তু যদি ব্রেক করে দিস
মানে চ্যাপ্টার 2 এর হিসাবে ব্রেক করে দিলি, বিস্তৃত করে দিলি, তুই এখানে পৌঁছাতে পারবি না বা পারবি না বলবো না, অনেক ঘোরা পথে পৌঁছাতে হবে, অনেক টাইম কিলিং হবে এবং তার পাশাপাশি ব্রেনের এনার্জি কিলিং হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যখনই দেখি যেটা কথা একদম শুরুতে বলেছি ভিডিওতে যে উৎপাদক আকারে সাজানো, তো যখনই আমাদের এরকম উৎপাদক আকারে সাজাতে হবে বা প্রমাণ করতে দিয়েছে এরকম ভাবে এই দিকে করতে হবে, তো সে প্রমাণের ডান দিক থেকে খেয়াল করবি, রাইট হ্যান্ড সাইড, তো সেটা হেল্পফুল হবে তো অঙ্কটাকে সলভ করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যদি এইবার দেখ ওই কনসেপ্টটাকে কাজে লাগাই যে প্রথমে 3টে 1 তারপর 2টো 0, 3টে 1 অলরেডি ওরা করেই দিয়েছে, আমাদের বেসিক টার্গেট তাহলে কি 2টো 0 আনা, তাহলে ক্লিয়ারলি কি করব 2টো 0 আনি, কিচ্ছু করব না। দেখ লিখতে পারি এরকম r2 ড্যাশ ইকুয়াল টু সরি আর করব না, আমরা তো 0 এখানটা আনবো। দেখ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমরা কি কলাম বরাবর বিয়োগটা করছি, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, তো শুধু এই 1 থেকে 1 বিয়োগ করা যাবে না, b থেকে ও বিয়োগ হবে, b স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ হবে, তাহলে আমি কলামের অ্যাকশন করছি, তাহলে c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c1 করলাম আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c2 করলাম। ঠিক আছে, আমি একই কথা বললাম আবার যে ভুলেও কিন্তু 3টে কলামকে একসাথে চেঞ্জ করা যাবে না, মানে 3টে কলামকে একসাথে অপারেশন করা যাবে না, রোয়ের ক্ষেত্রেও তাই। অ্যাট লিস্ট আমাদের একটাকে ফিক্সড রাখতে হবে, দুটো আমরা চেঞ্জ করতে পারি না, এখানে দুটো করেছি, তাহলে কি হবে দেখ এখানে c1 কোনো চেঞ্জ করিনি, c1 তো বেসিক একই থাকবে 1a স্কয়ার, c2 কি হবে 1 মাইনাস 1 মানে কি 0, b মাইনাস a, তারপরে কি হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার, c3 কি হবে 1 মাইনাস 1 0, c মাইনাস b, c স্কয়ার মাইনাস b স্কয়ার। ক্লিয়ার, লিখতে পাচ্ছি আমরা। এইবার মজার ব্যাপারটা কি হচ্ছে দেখ, এটাতেই হয়ে গেল, এবার আমরা কি লিখতে পাচ্ছি, আমি একটু ফার্স্ট একটু মুছে দিচ্ছি, কারণ দেখার হলে আবার একটু ভিডিও রিমাইন্ড করে নিবি। কি লিখতে পাচ্ছি এবার দেখ, ফার্স্ট কলাম থেকে দেখ কোনো কিছু কমন নিতে পারছি না, তো সেকেন্ড কলাম থেকে দেখ b মাইনাস a কমন যাচ্ছে, 0 থেকে কোনো জিনিস কমন নেওয়া মানে কি 0 কে সেই জিনিস দিয়ে ভাগ করা, 0 কে কোনো জিনিস দিয়ে ভাগ করলে কি হয় 0ই হয়, তাহলে প্র্যাকটিক্যালি সেকেন্ড কলাম থেকে b মাইনাস a কমন যাচ্ছে, কারণ 0 থেকেও যাচ্ছে, এখান থেকেও হচ্ছে, এখান থেকেও হচ্ছে, তাহলে আমরা বলতে পারি সেকেন্ড কলাম থেকে b মাইনাস a কমন যাচ্ছে। ওই প্রপার্টিটা দেখে নে যেখান থেকে কমন নেওয়ার প্রপার্টি ডিসকাস করেছি বা গুণ করার প্রপার্টি ডিসকাস করছি না, ওইটা একটা দেখে নে কি সিস্টেমে কমন নিচ্ছি, তাহলে b মাইনাস a কমন যাচ্ছে। একইভাবে এই থার্ড কলাম থেকে c মাইনাস b কমন যাচ্ছে, তাহলে প্র্যাকটিক্যালি ফার্স্ট কলামটা সেম থাকছে 1a স্কয়ার, সেকেন্ড কলামটা কি হচ্ছে 0 হচ্ছে, b মাইনাস a টা কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, আর এখানে b মাইনাস a কমন নিয়েছি, তাহলে কি করে থাকবে b প্লাস a পড়ে যাচ্ছে। ক্লিয়ার, থার্ড কলাম থেকে কি হচ্ছে 0, এখানে কি 1, এখানে কি c প্লাস b। ক্লিয়ার, এইবার দেখ ফার্স্ট রো বরাবর দুটো 0 চলে এসেছে, তাহলে আমি এইটা প্রথম দিনই বলেছিলাম যে যে রো বরাবর বা যে কলাম বরাবর হাইয়েস্ট 0 থাকবে, সবসময় বেশি সংখ্যক 0 থাকবে, সেইটাকে বেস করে ব্রেক করবি, সেটাকে বেস করে বিস্তৃত করবি। তাহলে এখানে কি ফার্স্ট রোতে আছে দুটো 0, তাহলে আমরা ব্রেক করব কি এই যে ফার্স্ট রোকে বেস করে, তাহলে ক্লিয়ারলি দেখ কি লিখবো b মাইনাস a c মাইনাস b এটুকু থাকবে, 1 কে বেস করে যদি ব্রেক করি 1 লিখলাম প্রথমে, এবার এই রো এই কলাম চেপে দিতে হবে, চেপে দিলে কি করে যাচ্ছে এইটুকু আর এইটুকু গুণ হলে কি হচ্ছে, এইটুকু গুণ হলে কি হচ্ছে c প্লাস b। আচ্ছা তারপরে মাইনাস লিখতে হবে, এইটুকু গুণ হবে, তাহলে মাইনাস b মাইনাস a। ক্লিয়ার, আচ্ছা এবার তারপরে আর কিছু লেখা না লেখা সমান, কারণ 0 0 বসিয়ে যদি এরকম চেপে করি আলটিমেটলি 0ই হবে, কারণ 0 এর সাথে গুণ হচ্ছে, একই কথা আবার 0ই হবে। চলো ক্লিয়ারলি ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, আমরা পেলাম b মাইনাস a c মাইনাস b, আচ্ছা এখানে b b কাটছে, তাহলে c মাইনাস a। এবার দেখ প্রমাণটার সাথে একটু ম্যাচ করে নে, তাহলে তার জন্য কি করব, প্রথমটা থেকে মাইনাস কমন নিয়ে নি, প্রথমটা থেকে মাইনাস কমন, দ্বিতীয়টা থেকেও মাইনাস কমন, এটা মাইনাস কমন গেলে এটা মাইনাস ছিল, এখান থেকে মাইনাস কমন গেলে প্লাস হয়ে গেল, তাহলে a মাইনাস b এটা কি হবে b মাইনাস c, এটা কি আছে এটা c মাইনাস, তাহলে দেখ রাইট হ্যান্ড সাইড এটা একটু করতে করে দিয়েছি। ক্লিয়ার, ম্যাচ করলো। এইভাবেই তোকে অঙ্কগুলো করতে হবে, এভাবে করতে তো সুবিধা। যেমন দেখ আমি আরো একটা অঙ্কে আসি, উদাহরণ কিন্তু দেখবি বারবার বলছি,
এ বি সি, বড় করে লিখি, এ বি সি বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। আমি থার্ড রোটা আগে লিখলাম। আচ্ছা, এখানে আছে ধরো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ঠিক আছে, অঙ্কটা হবে এটা আছে। আচ্ছা, এখানে কোনো জায়গায় কি 1 দেখা যাচ্ছে? কোনো জায়গায় 1 দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, এটার প্রুফটা এরকম দিল করতে, a প্লাস b প্লাস c a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। চারটা ফ্যাক্টর আছে, ভালো করে খেয়াল করবি। বারবার বলছি, রাইট হ্যান্ড সাইডে তোকে কি প্রুফ করতে দিচ্ছে, সেখানে কি কি ফ্যাক্টর আছে, সেই কনসেপ্টটাকে মাথায় রেখে এখানে অঙ্কগুলোকে এগোতে হবে। ক্লিয়ার? এখন দেখ, বিষয়টা যদি খেয়াল করিস কি হচ্ছে, এখানে কোনো জায়গায় কিন্তু 1 নেই। আমি ফার্স্ট স্টেপ কি টার্গেট করতে বললাম এই ধরনের অঙ্কে? স্টেপ 1 তিনটে 1 আনা টার্গেট কর। তারপরে স্টেপ 2 কি বললাম? দুটো 0 আনা টার্গেট কর। আচ্ছা, এখন 1 তো নেই, কি করে 1 আনবো? তার জন্য অবজার্ভ কর ভালো করে, যেটা ওমেগার অঙ্কে করছিলাম। দেখ, রো 1 আর রো 2, এই রো 1 আর রো 3 যদি যোগ করি, রো 1 আর রো 3, রো 1 এ কি আছে? এবিসি, রো 3 তে কি আছে? এইটা। এবার যদি যোগ করি তাহলে এর সাথে এটা যোগ হচ্ছে, মানে কি a প্লাস b প্লাস c হচ্ছে। আবার b এর সাথে এটা যোগ হচ্ছে, a প্লাস b প্লাস c হচ্ছে। c এর সাথে এটা যোগ হচ্ছে, কি হচ্ছে? a প্লাস b প্লাস c হচ্ছে। এইটাই হলো মজার ব্যাপার। আচ্ছা, এবার যোগ তো করলাম, যোগ করে কোথায় লিখবো এটা? আমাদের কাছে দুটো অপশন আছে। যেহেতু রো 1 আর রো 2 যোগ করছি, আমাদের রো 1 ও লেখার অপশন আছে, আর রো 1 ড্যাশ লিখে দিই, বা রো 3 তেও লেখার অপশন আছে। তাহলে সবথেকে বেস্ট কি হয়, যেই জায়গাতে বেশি যোগ বিয়োগ আকারে জিনিসপত্র লেখা আছে সেইটাকে 1 বানিয়ে দাও। তাহলে কি করবি? রো 3 ড্যাশ ইকুয়ালস টু রো 3 প্লাস রো 1। যে আমরা থার্ড রোটাকে যদি চেঞ্জ করি, এইটার সাথে ফার্স্ট রোকে যোগ করে দিচ্ছি, তাহলে কি হবে? a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার এখানে যদি যোগ করি তাহলে কি হবে? a প্লাস b প্লাস c, এখানে হবে a প্লাস b প্লাস c, এখানে হবে a প্লাস b প্লাস c। ক্লিয়ার? এখন কি a প্লাস b প্লাস c তে কমন যাচ্ছে, a প্লাস b প্লাস c যদি কমন যায় তাহলে কি লিখতে পাচ্ছিস? আমি এই প্রথমটুকু মুছে দিলাম, কারণ দেখার প্রয়োজন হলে ভিডিও রিওয়াইন্ড কর। আমরা কমন নিতে পারছি কি? থার্ড রো থেকে কমন যাচ্ছে কি? a প্লাস b প্লাস c, কমন গেল a প্লাস b প্লাস c। এ কি পড়ে থাকছে? ফার্স্ট রো সেম থাকছে, সেকেন্ড রো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার থাকছে, থার্ড রো কি হয়েছে? 1 হয়ে যাচ্ছে। দেখ, তিনটে 1 চলে এসেছে, তিনটে 1 চলে এসেছে। ঠিক আছে, তার সঙ্গে a প্লাস b প্লাস c কমন, সেটা দেখ রাইট হ্যান্ড সাইডে অলরেডি প্রুফের মধ্যে ছিলই, সেটাও কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখন আচ্ছা, এইটা কিন্তু আমাদের প্রুফ টার্গেট, এটা প্রুফ টার্গেট রাইট হ্যান্ড সাইডে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখ, এই যে তিনটে 1 চলে এলো, এবার আমাদের বেসিক টার্গেট কি হবে? দুটো 0 বানানো। আমি এই অঙ্কটাকে আর কন্টিনিউ করছি না, কারণটা হলো এর আগে যে অঙ্কটা করলাম, এখন এই অঙ্কটা সেম অঙ্ক, একটু ভিডিও রিওয়াইন্ড করে শুধু দেখতে হবে। এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম অঙ্ক, মানে এইটুকু ডিটারমিনেন্ট হয়। কি করে সেম আমি দেখিয়ে দিচ্ছি, শুধু সেইটুকু জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ভালো করে খেয়াল কর, আমি একটা প্রপার্টি কি বলেছি? পাশাপাশি দুটো রো নিজেদের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয়, পাশাপাশি দুটো রো নিজেদের মধ্যে যদি জায়গা পরিবর্তন করে, মানে কি থার্ড রোটা হাফ সেকেন্ড রোতে চলে গেল, কি হয়? বাইরে একটা মাইনাস সাইন হয়, বাদ বাকি ভ্যালু সেম থাকে। তাহলে বাইরে একটা মাইনাস সাইন এলো, এই যে মাইনাস, আর এখানে কি হবে? a b c, মানে 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখানে লিখে দিবি যে r2 ও r3 পরস্পর স্থান পরিবর্তন করে পারে। কথাটা লিখে দিবি কিন্তু, এই r2 ও r3 পরস্পর স্থান পরিবর্তন করে পারে। যখনই স্থান পরিবর্তন হবে একটা বাইরে মাইনাস সাইন। আচ্ছা, আবার একই কাজ করতে পারি কি? ফার্স্ট রো আর সেকেন্ড রো দিয়ে, ফার্স্ট রো আর সেকেন্ড রো যদি আবার একটা আমরা ইন্টারচেঞ্জ করি, কি হবে? বাইরে আরো একটা মাইনাস আসবে, অলরেডি মাইনাস ছিল, তার সঙ্গে আরেকটা মাইনাস আসছে, মানে কি হবে? প্লাস হয়ে গেল। তাহলে কি হবে? a প্লাস b প্লাস c ছিলই। আচ্ছা, আমরা কি সেকেন্ড রো আর ফার্স্ট রো ইন্টারচেঞ্জ করেছি, তাহলে সেকেন্ড রোটা ফার্স্টে চলে যাবে, মানে 1 1 1 হয়ে গেল। ফার্স্ট রোটা সেকেন্ডে চলে আসবে, মানে abc হয়ে গেল। আর থার্ড রোটা এখানে সেম থাকবে। এখানেও লিখে দিবি কি? রো 1 ও রো 2 পরস্পর স্থান পরিবর্তন করে পাই। অবশ্যই কিন্তু ডান দিকে ব্র্যাকেটে এই জিনিসগুলো মেনশন করবিই করবি। ঠিক আছে, এইবার দেখ অঙ্কটা যেটা এলো, এর আগে যে অঙ্কটা আমি দেখাচ্ছিলাম সেই অঙ্কটা আর এই অঙ্কটা একই হবে। তাহলে ভিডিও রিওয়াইন্ড করে এটা কি করে প্রুফ হচ্ছে দেখে নে।
তাহলে আলটিমেটলি অ্যান্সারটা এটা চলে আসবে। অলরেডি a প্লাস b প্লাস c চলে এসেছে, মাইনাসের কিন্তু কোনো অস্তিত্ব নেই, প্লাসই আছে। a প্লাস b প্লাস c চলে এসেছে, আর ভিডিও ডিভাইড করে দেখ এই ভ্যালুটা এটাই হবে, a মাইনাস b b মাইনাস c c মাইনাস c। এবার এটা লিখে এই হলো কাজ। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবার এই অঙ্কটা আমি একটু আরেকটু চেঞ্জ করে দিলাম। এই অঙ্কটা তাহলে এই সব না দিয়ে অন্য একটা উদাহরণ দেখালাম। এরকম দিয়েছে a cube b cube c cube a square b square c square a b c, a cube b cube c cube a square b square c square a b c। আর ক্যুবটা করতে দিয়েছে এরকম, এই তিনটে তো আছে, তার সঙ্গে a b c কিউব আছে, a b c a মাইনাস b মাইনাস c মাইনাস এরকম। এরা ভালো করে খেয়াল কর, এই ইকুয়েশনটা প্রুভ করতে দিয়েছে, ভালো করে খেয়াল কর। ফার্স্ট কলাম থেকে কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, সেকেন্ডটা থেকে কি কমন যাচ্ছে? b কমন যাচ্ছে, থার্ড থেকে কি কমন যাচ্ছে? c কমন যাচ্ছে। কমনের রুলস বা প্রপার্টি একবার দেখে নে। তাহলে ফার্স্ট থেকে যদি a কমন যায় তাহলে কি করে থাকে? a স্কয়ার a1, খেয়াল কর, a স্কয়ার a1 স্কয়ার a1, তারপরটা কি থাকে? b স্কয়ার b1, তারপরটা কি থাকে? c স্কয়ার c1। দেখ অঙ্কটা আবার একই অঙ্ক, নিজেদের মধ্যে রো চেঞ্জ করতে পারি দুবার, দুবার রো চেঞ্জ করার পরে অঙ্কটা সেই আগের আগে অঙ্ক চলে যাচ্ছে। তার মানে কি আবার একইভাবে প্রুভ করে দিতে পারি কি বাকি পার্টগুলো, মানে এটা কি হয়ে যাবে? a মাইনাস b b মাইনাস c c মাইনাস এই হবে। abc অলরেডি পেয়ে গেছি, এই বাদ বাকিটুকু পেয়ে গেল, তাহলে প্রুভ হয়ে গেল। এই ধরনের বিভিন্ন অঙ্ক রয়েছে, আর কিছু না, একটু বিভিন্ন ভাবে অবজারভেশনটা করতে হবে। ভালো করে উদাহরণ দেখ, আমার ভিডিওটাকে ভালো করে রিমাইন্ড করে করে দেখ, কি কি কথা বলেছি সেখান থেকে কথাগুলো বের কর, তারপরে দেখবি এক্সারসাইজটা শুরু করলে সুবিধা হবে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায়। হোম টাস্ক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, আর ক্লাস নেবো হলো মঙ্গলবার, মানে যেদিনকে হলো এই হোম টাস্কটা দেখবো সেটা স্কাইপিতে ক্লাস হবে এবং হলো মঙ্গলবার সকাল 9টায়। ঠিক আছে? আপাতত অনলাইনে চলুক, তারপরে ভেরি কুইক আবার একটা নোটিফিকেশন জারি করব, যার মাধ্যমে বলে দেবো যে আবার কবে সামনাসামনি ক্লাসটা শুরু করবো। হোপফুলি এই জুলাইতেই করবো, কারণ নিউবারাকপুর তুলনামূলক বেটার পজিশনে আছে অন্যান্য আমাদের কাছাকাছি জায়গা থেকে, আর আমরা তো বিভিন্ন বিজ্ঞান সম্বন্ধে সচেতনতা রাখছি, সেগুলো হেল্পফুল হবেই। তো আশা করি খুব ভেরি কুইক নোটিফিকেশন জারি করবো। ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়।